স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ, আর বর্তমান সংবিধানের ওপর আস্থা নেই জনগণের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি বলেও স্বীকার করেন তিনি। সব দল মতের অংশগ্রহণ নিশ্চিতে একটি সর্বজনীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কথা জানান নাহিদ ইসলাম। গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। আর এই দলের প্রধান নেতা হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করতে এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজন নতুন দলের। বলেন, শুধু সরকার নয়, দেশের শাসন কাঠামোয় পরিবর্তন আনতে চান তারা। আমরা আমাদের জাতীয় অর্থনীতির পুনর্গঠনের কথা বলেছি। আমরা কোন ধরনের অর্থনীতি চাই, যে লুটেরা অর্থনীতির পরিবর্তে এক ধরনের এখানে দেশীয় অর্থনীতির বিকাশ ঘটানো। আমরা এক ধরনের সাংস্কৃতিক বহুত্বের কথা বলেছি, ধর্মীয় সহনশীলতার কথা বলেছি। এ সময় জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় রিপাবলিক কনসেপ্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। নাহিদ ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য 7 মাসে জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এই তরুণ নেতা আরও বলেন, গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। একটি সর্বজনীন রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে সব দলমতের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। দ্রুত সংস্কার করা গেলে ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন, আর সংস্কার কাজ দীর্ঘ হলে নির্বাচন দিতে আরও কয়েক মাস দেরি হতে পারে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কি না সেই সিদ্ধান্ত দলটিরই। দ্রুত সংস্কার শেষ করা গেলে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব, আবারও জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংস্কার কাজ দীর্ঘায়িত হলে আরও কয়েক মাস বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি। যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায়, তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব। আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে। নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অন্যান্য দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অধ্যাপক ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, সাবেক সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং বিধ্বস্ত অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং এরপর অর্থনীতি। এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যেন 16 বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে, এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ও ভারতের সাথে সম্পর্কের অবনতি, এটাই কি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি? বিবিসি সাংবাদিকের এমন প্রশ্নের ব্যাখ্যাও দেন ইউনূস। আমি কাজ শুরু করার প্রথম দিন থেকেই যেটা মেনে চলার চেষ্টা করছি সেটা হচ্ছে, ভারতের সাথে সম্পর্ক হবে সর্বকালের সেরা। দুই দেশ একই বন্ধনে আবদ্ধ, এবং কেউ কাউকে ছাড়া কল্পনা করতে পারি না। তবে কোথায় যেন মেঘ জমে আছে। কোনো ক্ষেত্রে ভুয়া খবর প্রচার করা হচ্ছে। কোনো মিডিয়া আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোয় বাংলাদেশের প্রভাব কেমন পড়তে পারে? এমন প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, আমাদের নিজেদেরকেই নিজেদের ঘাটতি পূরণ করতে হবে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এনআইডি সেবা থাকতে হবে নির্বাচন কমিশনের অধীনে, আর বুধবারের মধ্যে এ নিয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আগামী বৃহস্পতিবার থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন
ইসির কর্মকর্তারা। এ নিয়ে সিইসি বলেন, বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দেবে কমিশন। তার আশা, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হয়। সম্প্রতি এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন নামে নতুন কমিশনের হাতে দেওয়ার পরিকল্পনা নেয় সরকার। তবে এর বিরোধিতায় বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি করেন ইসি সচিবালয় উইংয়ের কর্মকর্তা কর্মচারীরা। দিতে থাকেন বিভিন্ন স্লোগান। এ সময় বিক্ষোভকারীরা বলেন, এনআইডি সেবা ইসির বাইরে গেলে হুমকির মুখে পড়বে নির্বাচন। এনআইডি নিয়ে বারবার এক এক সময় এক এক রকম সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় এবং তারা এনআইডি নিয়ে টানাহেচড়া করে। নতুন কমিশন তৈরি করে তাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি প্রতিটাই হচ্ছে কোনো না কোনো উদ্দেশ্য এগুলো করা হচ্ছে। এই সময় কর্মকর্তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন সিএসি। বলেন, ইসিতে কেন এনআইডি সেবা রাখা দরকার সে বিষয়ে সরকারকে লিখিতভাবে জানাবে কমিশন। এই ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। সত্যিকার অর্থে বলতে কি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো আমাদের মতামত আমরা যে এটা চাই এখানে, এটা তো আমরা লিখিতভাবে জানাবো সরকারকে। পরে দ্রুত সমাধান চেয়ে কর্মসূচি ঘোষণা করেন কর্মকর্তারা। বুধবারের মধ্যে এই নিয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন ও বৃহস্পতিবার কর্মবিরতির ঘোষণা দেন তারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোথাও কোনো ধরনের অভিযান চালানোর এখতিয়ার নেই, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এ ব্যাপারে অভিভাবক ও নাগরিকদের সচেতন হওয়া উচিত বলেও মনে করেন তিনি। রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে তিনি বলেন, যে কোনো ধরনের মব নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদের ক্ষেত্রে যেন চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে 16 বছর মোমবাতি জ্বালিয়ে ফরমায়েশি রায় দিয়েছেন বিচারকরা। ফলে শাসনের নামে অবিচারের স্বর্গরাজ্যে রূপ নিয়েছিল বাংলাদেশ। এই সংস্কৃতি আর কখনোই ফিরতে দেয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর পুলিশ প্রধান বলেন, ল্যান্ডমার্ক কেস হিসেবে আবু সাইদ হত্যা মামলায় সর্বোচ্চ মনোযোগী সরকার। এ সময়ে মব সৃষ্টিকারীদের হুঁশিয়ার করেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে রংপুরে মানবাধিকার ও পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় যোগ দেন পুলিশ প্রধান, স্বরাষ্ট্র সচিব, অ্যাটর্নি জেনারেল ও আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আইজিপি বলেন, মানুষ বেশি আবেগতাড়িত হওয়ায় বাধার মুখে পড়ছে পুলিশ। এ সময় মব সৃষ্টিকারীদের হুঁশিয়ার করেন তিনি। আমার মনে হয় যে উই উইল বি এবল টু কন্টেইন দিস। আমরা উই উইল হ্যান্ডেল ইট ভেরি স্ট্রিক্টলি। মানে এইভাবে তো একটা সমাজ চলতে পারে না, যে সমাজ অন্তত এইখানে এত বেশি আবেগতাড়িত না হয়ে আমাদেরকে তারা গ্রহণ করে নেবেন, আমাদেরকে কাজ করার জন্য তারা কাজের পরিবেশটা তৈরি করে দেবেন। দলীয় এজেন্ট দিয়ে আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থা কুক্ষিগত করেছিল বলে অভিযোগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বিগত সময়ে বিচার বিভাগের স্বাধীনতার নামে বাংলাদেশে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে শপথবদ্ধ রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত করা হয়েছে। আর আইসিটির চিফ প্রসিকিউটর বলেন, আগের সরকারের সময় অন্যায় অবিচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। 15 বছরে শাসনের নামে বাংলাদেশে কি পৈশাচিকতার স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এই আয়না ঘরের বাংলাদেশকে আর ফিরে যেতে দেয়া যাবে না। আমরা যদি সেটা ফিরে যেতে অ্যালাউ করি, তাহলে আমাদের শহীদ সন্তানদের রক্তের সাথে বেইমানি করা হবে। পরে ভার্চুয়ালি যুক্ত হন বন ও পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, জলবায়ু ও পরিবেশ বাঁচাতে কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে। যেভাবে বাংলাদেশ এতদিন চলেছে, আগামীতে বাংলাদেশ আর সেইভাবে চলবে না। ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে যদি আপনারা সকলে আমাদের সাথে থাকেন। এ সময় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রতিকার চান অংশগ্রহণকারীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। 63টি ব্যাংক হিসেবে 14,500 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন। নিজে আর স্ত্রী মিলে গড়েছেন
৬৯ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ। এমন অভিযোগে নারায়ণগঞ্জের ব্রাহ্মদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে ৩২ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের পাশাপাশি ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। শিক্ষিত হিসাবে আলহাজ লাক মিয়া ছিলেন নারায়ণগঞ্জ ২৫০০-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ক্ষমতার অপব্যবহার করে নারায়ণগঞ্জ সহ পাশের এলাকায় জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। জমি ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে নিতেন মোটা অঙ্কের টাকা, আর এতেই অঢেল সম্পদের মালিক বনে যান লাক মিয়া। তার ৬৩টি ব্যাংক হিসেবে ১৪,৫০০ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের সত্যতা পেয়েছে দুদক। এছাড়া লাক মিয়া ও তার স্ত্রী মাহমুদার ৬৯ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের তথ্যও মিলেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ১৪,৩৭৬ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রী আইরিন মুন্সির প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১১টি ব্যাংক হিসেবে ৩২ কোটি ১৮ লাখ টাকার বেশি অস্বাভাবিক লেনদেন পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। ১১টি ব্যাংক হিসেবে ৩২ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন, জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। দুদক মহাপরিচালক জানান, সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদের কাউকে দায়মুক্তি দেয়নি দুদক। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কোনো দুর্নীতিবাজকে কোনো অভিযোগ থেকে দায়মুক্তি বা আপনি যেটা বলছেন ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়নি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় আওয়ামী লীগ সরকার পতনের পরই। যদিও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টায় ছাত্র সংগঠনগুলো, মতাদর্শ ভিন্ন হলেও ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে অভিন্ন মত তাদের। রাজনীতি না থাকায় নেই হল দখল কিংবা প্রভাব বিস্তারের তোড়জোড়। এমন বাস্তবতায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন। সিলেটে কোটা সংস্কার আন্দোলনের প্রথম স্ফুলিঙ্গ চলে ওঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দমন-পীড়ন, পুলিশি জুলুমের মুখে বুক চিতিয়ে প্রতিবাদ অব্যাহত রাখতে সামনে থেকে নেতৃত্ব দেন শিক্ষার্থীরা। অগ্নিঝরা পথ মারাতে শহীদ হন শিক্ষার্থী রুদ্র সেন। সরকার পতনের পর ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। যদিও সমস্যা ও সংকটে এখনও এক হয়ে আওয়াজ তোলেন শিক্ষার্থীরা। এমন বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিজেদের মতো করে যোগাযোগ রাখছে ছাত্র সংগঠনগুলো। ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে একবারই ছাত্র সংসদ নির্বাচন হয় শাবিপ্রবিতে। সে সময় ছাত্রদল জয়ী হয় পূর্ণ প্যানেল নিয়ে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালুর দাবি সংগঠনটির। এই ২৪শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ভিত্তিতে ছাত্রদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক সচেতনতা কেউ দমিয়ে রাখতে পারবে না। সাকসু নির্বাচন নেই না থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া জোরালোভাবে উত্থাপন করতে পারতেছে না প্রশাসনে। নানাভাবে কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে সংযোগ রাখছে ছাত্র শিবির। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক এবং ছাত্র রাজনীতির যে লেজুর ভিত্তি ছিল এটা দূর হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাবনাতেও শোষণমুক্ত দেশ। কোনো রাজনৈতিক দলই যেন ফের ফেসিবাদী রূপ না নেয় সে বিষয়ে সতর্ক তারা। ক্যাম্পাসে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না এবং আমরা চাই যে ক্যাম্পাসে যেসব ছাত্ররা রাজনীতি করবে তারা ছাত্র সংসদের মাধ্যমে উঠে আসবে। শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের লক্ষ্যেই কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস এখন দখলবাজ মুক্ত। কাঙ্ক্ষিত ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও সারছে কর্তৃপক্ষ। ইতিবাচক এবং সময় উপযোগী চিন্তা ভাবনা ওদের, এবং এটা করতে গেলে যে প্রিপারেশনটা লাগে সেটার ব্যাপারে আমাদের ওই প্রাইমারি ওয়ার্ক গুলা চলতেছে। এখন আমরা ওই সুযোগটা পেলেই বা ওই পরিস্থিতিটা আসলে আমরা এই ব্যাপারে কার্যকর একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করব। কোটা বিরোধী আন্দোলন তথা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও সকল শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের চাওয়া ক্যাম্পাসে যেন
আর নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি না হয়। নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা যেন তাদের পূর্ণ অধিকার নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। জামায়াত ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিলে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা হবে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। এ সময় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত করার তাগিদও দেন জামায়াতের এই নেতা। ২৪-এর আন্দোলনের মাধ্যমে জনগণ যে নতুন বাংলাদেশ পেয়েছে তা মাত্র ৬ মাসের ব্যবধানে ফিকে দেখাচ্ছে বলেও মন্তব্য করেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর হতে হবে। জাতি যদি আমাদেরকে সে সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার চেয়ারম্যানকে অবরুদ্ধ করার পর আজ কর্মবিরতি পালন করেন তারা। তবে চেয়ারম্যান বলছেন, আগে যারা দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আইনের তোয়াক্কা না করা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন সংস্থাটির কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিতে যান তারা। পরে সংবাদ সম্মেলনে কর্মীরা দাবি করেন, কর্মবিরতি পালন করলেও দাপ্তরিক কাজ করছেন তারা। আমাদের মধ্যে ইন্টারনাল ফাইলগুলো চালাচালি হচ্ছে, লেখালেখি হচ্ছে, আমাদের নেতৃত্ব দেওয়ার মতো যে সেইভাবে ওনারা কাজ করাইতে পারতেছেন না, এই জন্যই বলছি আমরা কর্মবিরতি। যদিও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের ঠিকঠাক জবাব দিতে পারেননি আন্দোলনকারীরা। বর্তমান কমিশনকে অবনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। তার দাবি, আগে যারা দুর্নীতি অনিয়মে জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমাদের তদন্ত তো সমস্ত কিছু ২০২৪ সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো কাজেই যেখানে তারা এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে, এই তদন্ত যাতে ব্যাহত হয়। তদন্ত কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, দোষীদের শাস্তির আওতায় আনা হবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 8 জন। বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত আদমজি এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, ইউনিভার্সাল নামক একটি গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিনের সহযোগীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এক গণমাধ্যম কর্মী সহ 2 পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে 3টি মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেকে যখন বাসায় প্রিয়জনের সাথে ইফতার করছে, ঠিক তখন সড়কে ইফতার করছেন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। এক হাতে পানির বোতল, অন্য হাতে সড়কের গাড়ির দিক নির্দেশনা জারি রেখে সড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা। অন্যের বাসায় ফেরা নিশ্চিত করতে নিজ দায়িত্বকেই এগিয়ে রাখেন সব পুলিশ সদস্যরা। অথচ তারই অপেক্ষায় হয়তো ইফতার নিয়ে পরিবার স্বজনরা। বিস্তারিত শাকিল আহমেদের তথ্যচিত্র এবং হাসিব পান্থর প্রতিবেদনে। রমজানের ৫ম দিন, ইফতারের ঘণ্টাখানিক পূর্বেই সড়কের বারে গাড়ির চাপ, পথচারীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় অটুট ট্রাফিক পুলিশ সদস্যরা। কখনো গাড়ির সিগন্যাল রেখে পথচারীদের রাস্তা পার করে দেন সতর্কতার সাথে। এরপরও বিশৃঙ্খলা হলে বিরোধ মেটাতে এগিয়ে আসেন তারা। রমজানে হরেক রকম ইফতার থাকলেও ছোট পরিসরে ক্রয় করে আনেন ইফতার। পুলিশ বক্সের মধ্যেই তৈরি হয় তাদের ইফতার। ডিউটির কারণে তো আসতেই হয়, আর ডিউটি বিকালে হলে তো ইফতার রাস্তাতেই করতে হয়। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন সাধারণ মানুষ। ওনারা আমি দেখেছি যে অনেক সময় পানি খেয়ে ইফতার করেছে,
তো এই জায়গাতে আমাদের জনগণ যারা আছে ইফতার উপহার দেওয়া উচিত, বা আমাদের সাথে আমরা একসাথে বসে ওনার সাথে ইফতার করতে পারি। পুলিশ পরিদর্শক ট্রাফিক জানান, সড়কের চাপ সামাল দিতে সদা নিয়োজিত ট্রাফিক বিভাগ। ইফতারের আগে সেই চাপ বাড়ে দ্বিগুণ। অন্যের বাসায় ফেরাতে কতই না প্রাণান্তকর চেষ্টা তাদের। ট্রাফিক ম্যানেজমেন্ট সর্বোচ্চ দিয়ে সব সিগন্যাল করে যেন কোনো দিকে কোনো সমস্যা না হয়, এবং যারা অফিস থেকে যারা বাড়ি ফেরতগামী যারা আছে সবাইকে যেন আমরা ইফতারের পূর্ব মুহূর্তে সবাইকে বাসায় পৌঁছে দিতে পারি, এটাই মূলত আমাদের মূল লক্ষ্য থাকে। একদিকে চলছে ইফতারের আজান, অন্যদিকে হাতে পানি নিয়েই ইফতারের জন্য পানি গ্রহণ করছেন ট্রাফিক পুলিশ সদস্য। এভাবে সড়কের শৃঙ্খলা রক্ষার্থে যেন নিয়োজিত আছেন প্রতিটি সময়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। দিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তানের আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়া। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এই খবরে দমে থাকেনি পাকিস্তানও। পাল্টা মন্তব্যে দিল্লির এই অভিলাষকে ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। জম্মু কাশ্মীরের শেষ রাজা হরি সিং এই অঞ্চলটিকে স্বতন্ত্র রাখতে চাইলেও পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে সিদ্ধান্ত নেন ভারতের অন্তর্ভুক্তি হবার। একই বছর উপজাতীয় যোদ্ধাদের এক অভিযান ও সামরিক সংঘাতের মধ্য দিয়ে 43% ভারত ও 37% পাকিস্তানের দখলে চলে যায়। এরপর থেকেই জম্মু কাশ্মীরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে এই দুই দেশের মধ্যে। এরই মধ্যে নতুন করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, 6 বছর আগে সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর জম্মু কাশ্মীরের আর্থসামাজিক উন্নয়নকে গতিশীল করতে সেখানে বিধানসভা নির্বাচন দেয়া হয়েছে। জম্মু কাশ্মীরের যে অংশটি এখন পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করাই আমাদের পরবর্তী লক্ষ্য। আমি মনে করি এটি হয়ে গেলেই কাশ্মীর সংকটের চূড়ান্ত সমাধান হবে। এদিকে আজাদ কাশ্মীরকে নিয়ে ভারতের এ ধরনের মন্তব্য যথাযথ ভিত্তিহীন দাবি বলে পাল্টা মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফাকাত আলী খান। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। মুশফিককে মাঠ থেকে বিদায় দিতে না পেরে আক্ষেপে পুড়ছেন তারই সতীর্থ টাইগার পেসার শরীফুল ইসলাম। বললেন, মুশফিকের কিছু কথা সারা জীবন অনুপ্রেরণা হয়ে কাজ করবে। মিস্টার ডিপেন্ডেবলের সাথে ড্রেসিং রুম শেয়ার করা এই পেসার 3 ফরম্যাটেই খেলে যান দীর্ঘদিন। মুশফিকের বিদায় ঘোষণার পর থেকেই তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করছে সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটার। এতটা বছর মুশফিকের সাথে যারা ড্রেসিং রুম শেয়ার করেছেন সবারই জড়িয়ে আছে কোনো না কোনো স্মৃতি। টাইগার পেসার শরীফুলও তাদের একজন। বড় ভাইয়ের বিদায়ে মন কেঁদেছে তারও। একটা সময় ভাবতাম যে ওনার সাথে কবে খেলবো, তারপর এই স্বপ্নটা পূরণ হলো। যখন খেলতেছিলাম তখন মুশফিক ভাই আমাকে, উনি যখন কিপিং করে তখন আমাকে একদিন বলে ম্যাচের চলাকালীন যে আমি বোলিংয়ে গেলে ওনার কনফিডেন্সটা বাড়ে, এই জন্য কিছু একটা হবে। সো ওই একটা কথা আমাকে আজও অনুপ্রেরণা দেয়। অনেকের মতোই মুশফিক তার বিদায়ের ঘোষণাটা দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। তাই মাঠ থেকে বিদায় না দিতে পেরে আক্ষেপ ঝরেছে শরীফুলের কণ্ঠে। আমার খুব ইচ্ছা ছিল যে ম্যাচ চলাকালীন অবস্থা আমি যদি ওনার সাথে শেষ ম্যাচটা খেলতে পারতাম আমার হয়তো ভালো লাগতো। আনফর্চুনেটলি খেলতে পারিনি। সো ওনার জন্য শুভকামনা রইল। এই মুহূর্তে ডিপিএল নিয়ে ব্যস্ত আছেন শরীফুল। মুস্তাফিজদের মতো বেছে বেছে ফরম্যাট খেলার কোনো ইচ্ছে নেই তার। জাতীয় দলের হয়ে খেলে যেতে চান 3 ফরম্যাটেই। আমি এখনো ইয়াং, সো আমি চাই খেলতে। বিসিবি যেই ফরম্যাটেই খেলাবে আমি খেলবো, সো আমি রেডি। ডিপিএলে শরীফুল খেলছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে পুরনো রূপে ফেরাই লক্ষ্য এই পেসারের। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শিল্প ও সাহিত্যে অপরিসীম অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কবি আল মাহমুদ, ভাস্কর নভের আহমেদ ও রক সম্রাট আজম খান। এই 3 গুণীজনের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হলেও প্রাথমিক তালিকায় তাদের নাম রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। দেশের নানা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 8 বরেণ্য ব্যক্তিত্ব। এর মধ্যে 3 জনই শিল্প সাহিত্য অঙ্গনের। স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতার অন্যতম উজ্জ্বল নক্ষত্র আল মাহমুদ। তার সোনালী কাবিন
লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠোকে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ধরা হয়। দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, জয় বাংলা পুরস্কার, ২১ পদক সহ বহু সম্মাননা। কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভের আহমেদ বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম এই পথিকৃৎ তার কাজের মধ্য দিয়ে বয়ে এনেছিলেন আন্তর্জাতিক সম্মান। প্রাচ্য পাশ্চাত্যের শিল্পধারার এক অনন্য মেলবন্ধনে নির্মিত নভেরা আহমেদের শিল্পকর্মে মূর্ত হয়েছে ৫২ ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান তথা বাংলা ও বাঙালির সমস্ত ক্রান্তিকাল। কিংবদন্তি এই ভাস্কর অর্জন করেছেন ২১ পদক সহ বহু পুরস্কার। মহান মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা রক সম্রাট আজম খান সদ্য স্বাধীন দেশে রক ও পপ সঙ্গীতের জোয়ারে তারুণ্যের উন্মাদনা ছড়ানো এই শিল্পী সৃষ্টি করেন নতুন শ্রোতা। গানে গানে ছড়িয়ে দেন দেশ আর মানুষের প্রতি ভালোবাসার আহ্বান। ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাঁচাতে। প্রয়াত এই ৩ কিংবদন্তি সংস্কৃতিজন এবছর পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। সৌরবাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।